40 বছর বয়সে আমি বুঝতে পারলাম আমার মাসের আয় প্রায় 60% শুধু ইএমআই দিতেই চলে যাচ্ছে। হাতে থাকতো খুব সামান্য টাকা, কিন্তু আমি থামিনি। আরো লোন নিয়েছি, আরো ক্রেডিট কার্ড নিয়েছি, মাসের শেষ দিকে ধার করেই চলেছি। 50 বছর বয়সে এসে সব কাগজপত্র নিয়ে বসেছিলাম। তখন হিসাব করে দেখলাম গত 10 বছরে শুধু সুদ বাবদ আমি প্রায় 15 লাখ টাকা দিয়েছি। প্রায় 15 লাখ। এই টাকাটা আজ আমার কাছে থাকলে কেমন হতো জানো? জানো, ইএমআই এর ফাঁদে আমি একদিনে পড়িনি, ধীরে ধীরে ডুবেছি। আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। প্রথম ইএমআই নিয়েছিলাম 38 বছর বয়সে, একটা গাড়ি কেনার জন্য। তখন ভাবতাম মাসে 12,000 টাকা তো কিছুই না, আমি তো উপার্জন করি, সামলে নিতে পারবো। কিন্তু আসল ভুলটা ছিল এই ভাবনায় মাসে কত দিতে হবে। আমি ভাবিনি সব মিলিয়ে মোট কত দিতে হবে। একটা লোন নিলাম, তারপর আরেকটা, তারপর ক্রেডিট কার্ডে কেনাকাটা করলাম, কিছু পেমেন্ট ইএমআই তে কনভার্ট করলাম। কিছু দিন পর একসঙ্গে 3টে কখনো 4টে ইএমআই চলছিল, আর আমি ঠিকমতো হিসাবই রাখিনি। 42 বছর বয়সে সকালে ঘুম থেকে উঠে প্রথম চিন্তা হতো আজ কোনো ইএমআই ডেট আছে কিনা। আমার জীবনটা ইএমআই ডেটকে কেন্দ্র করে ঘুরছিল। আর ইএমআই তে কেনা জিনিসের একটা মানসিক ফাঁদও আছে। কেনার পর মনে হয় জিনিসটা বুঝি পুরোপুরি আমার, কিন্তু ঋণ পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত চুক্তির শর্ত অনুযায়ী ঋণদাতার কিছু অধিকার বা সিকিউরিটি থাকতে পারে। আমার কাছে তখনও জিনিসটা পুরোপুরি নিজের বলে মনে হয়নি। এই ভুল বোঝাটাই আমার আসল ফাঁদ ছিল। এবার খুব জরুরি একটা কথা বলি, তুমি যদি এখনো ইএমআই নিয়ে থাকো, মন দিয়ে শোনো। 50 বছর বয়সে আমি আমার পুরনো লোনের কাগজগুলো বের করলাম। আমার একটি পার্সোনাল লোনে সুদের হার ছিল 14%, আর আমার একটি ক্রেডিট কার্ড ইএমআই এর ক্ষেত্রে হার ছিল 36%। এটা আমার চুক্তির তথ্য। সব কার্ড, সব ব্যাংক বা সব ইএমআই এর ক্ষেত্রে একই হার প্রযোজ্য নয়। ক্রেডিট কার্ডের সুদের হার কার্ড, ব্যাংক এবং চুক্তির শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে। 36% এখানে একটি উদাহরণ। এটি সব কার্ড বা ইএমআই এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সহজভাবে বোঝানোর জন্য ধরো 1 লাখ টাকার কোনো কেনাকাটা 36% বার্ষিক সুদের হার লেখা আছে। 12 মাসে মোট কত টাকা দিতে হবে সেটা নির্ভর করবে ইএমআই পদ্ধতি, রিডিউসিং ব্যালেন্স, প্রসেসিং ফি, জিএসটি এবং চুক্তির অন্যান্য শর্তের উপর। তাই শুধু সুদের হার দেখলেই হবে না, পুরো রিপেমেন্ট শিডিউল পড়তে হবে। আমার ক্ষেত্রে সমস্যা ছিল ছোট ছোট ইএমআই দেখে আমি স্বস্তি পেতাম, কিন্তু ছোট ইএমআই এর পেছনে ছোট সুদের খরচটা দেখতামই না। 10 বছর পর বুঝলাম এই ছোট ছোট খরচই মিলে প্রায় 15 লাখ টাকা হয়ে গেছে। এই টাকাটা যদি তখন সঞ্চয় করতে পারতাম, আজ আমার আর্থিক নিরাপত্তা অনেক বেশি হতে পারত। 50 বছর বয়সে এসে প্রথমে যে কাজটা করলাম, থামলাম। কোনো নতুন লোন নয়, কোনো নতুন ক্রেডিট কার্ড নয়। তারপর কাগজ কলম নিয়ে সব দেনার তালিকা বানালাম। প্রতিটি লোনের পাশে লিখলাম কত টাকা বাকি, সুদের হার কত, মাসিক পেমেন্ট কত, আর কত মাস বাকি। তারপর দেখলাম সবচেয়ে বেশি সুদের ঋণটা ছিল ক্রেডিট কার্ডের। অঙ্কটা তুলনামূলক ছোট ছিল, কিন্তু সুদের হার অনেক বেশি ছিল। তাই আমার ক্ষেত্রে ওই ঋণটা আগে কমানোর সিদ্ধান্ত নিলাম। এই পদ্ধতিকে সাধারণভাবে অ্যাভালাঞ্চ মেথড বলা হয়, অর্থাৎ যে ঋণের সুদ খরচ বেশি সেটাকে আগে গুরুত্ব দেওয়া। তবে আমি কোনো প্রয়োজনীয় ইএমআই বা পেমেন্ট হঠাৎ বন্ধ করিনি। কার্ড বা ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পেমেন্টের নিয়ম বুঝেছি, অন্তত ন্যূনতম বকেয়া পেমেন্ট চালিয়ে গেছি। যে অতিরিক্ত টাকা হাতে থাকতো সেটা আমার ক্ষেত্রে বেশি সুদের ঋণ কমাতে ব্যবহার করেছি। শুরুতে কষ্ট হয়েছে, কিন্তু প্রথমবার যখন একটা ঋণের বকেয়া কমতে দেখলাম তখন মনে হলো আমি আবার নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছি।
প্রত্যেকের আয়, ঋণ, খরচ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আর্থিক লক্ষ্য আলাদা। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি বিবেচনা করুন। ঋণের চাপ কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আমি সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে ভাবতে শুরু করলাম। আগে বলতাম আমার কাছে সেভ করার মতো টাকা নেই, কিন্তু ইএমআই দেওয়ার টাকা আমার কাছে ছিল। তাই বুঝলাম সমস্যা শুধু টাকার নয়, আমার অভ্যাস এবং অগ্রাধিকারেরও সমস্যা ছিল। আমি মাসে 5,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন শুধু উদাহরণ হিসেবে ধরো, মাসে 5,000 টাকা 5 বছর ধরে গড়ে 12% বার্ষিক রিটার্ন হলে হিসাবটা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি হতে পারে। কিন্তু এটা কোনো নিশ্চিত ফল নয়। বাজারের ওঠানামা, বিনিয়োগের ধরন, খরচ এবং সময়ের ওপর ফলাফল বদলে যাবে। 50 বছর বয়সে শুরু করেছি বলে সব শেষ হয়ে যায়নি। আজ 58 বছর বয়সে দাঁড়িয়ে বলতে পারি আমার সঞ্চয় খুব বড় নয়, কিন্তু প্রথমবারের মতো কিছু আর্থিক শান্তি অনুভব করছি। আমি যদি 40 বছর বয়সে এই 3টে জিনিস জানতাম তাহলে অনেক ভুল এড়াতে পারতাম। এক, কোনো কিছু ইএমআইতে কেনার আগে শুধু মাসিক কিস্তি দেখবে না, পুরো সময়ে মোট কত টাকা দিতে হবে সেটা দেখবে। আসল দামের চেয়ে কত বেশি দিতে হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। 2, ইএমআই আর সিপ এক জিনিস নয়। ইএমআই হলো ঋণ শোধের বাধ্যবাধকতা, সিপ হলো বাজার নির্ভর বিনিয়োগের একটি পদ্ধতি। তাই ইএমআই টাকা সরাসরি সিপতে দিলেই সবার জন্য একই ফল হবে এমনও নয়। আগে নিজের উচ্চ সুদের ঋণ, জরুরি সঞ্চয়, আয় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝতে হবে। আমার ক্ষেত্রে উচ্চ সুদের ঋণ কমানোর পর সঞ্চয়ের দিকে যাওয়াটা বেশি স্বস্তিদায়ক ছিল। 3, 50-এর পরে লাইফস্টাইল লোন নেওয়ার আগে রিটায়ারমেন্ট এবং জরুরি খরচের কথা ভাবো। গাড়ি, ছুটি বা শখের জিনিসের জন্য ঋণ নেওয়া উচিত কিনা এটা প্রত্যেকের আয়, সঞ্চয়, স্বাস্থ্য, অবসর পরিকল্পনা এবং চুক্তির উপর নির্ভর করে। আমার ক্ষেত্রে ভবিষ্যতের সঞ্চয় না দেখে নতুন ঋণ নেওয়া বন্ধ করাই ভালো সিদ্ধান্ত ছিল। আমি জানি এই কথাগুলো শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি নিজের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা শেয়ার করছি, কারণ আমি চাই না তুমি একই ভুল করো। ইএমআই নিজে খারাপ নয়, ইএমআই একটা আর্থিক ব্যবস্থা, কিন্তু তুমি সেটা কিভাবে ব্যবহার করছো সেটাই আসল প্রশ্ন। তুমি কি ইএমআই ব্যবহার করছো নাকি ইএমআই তোমাকে নিয়ন্ত্রণ করছে? আজ কাগজ কলম নিয়ে বসো, লিখে ফেলো প্রতি মাসে মোট কত ইএমআই দিচ্ছ, তোমার আয়ের কত শতাংশ ইএমআইতে যাচ্ছে, কোন ঋণের সুদের হার সবচেয়ে বেশি, আর কোনো পেমেন্টের শর্ত তুমি ঠিকমতো পড়েছো কিনা। এই হিসাবটা তোমার সবচেয়ে বড় আর্থিক চাপ কোথায় সেটা বোঝাতে সাহায্য করতে পারে। আমি 50 বছর বয়সে শিখেছি ঋণের চাপ কমানো আমার জীবনে অনেক শান্তি এনেছে। তোমার কি কখনো ইএমআই এর ফাঁদে পড়ার অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে লিখো তুমি কিভাবে সেই পরিস্থিতি সামলেছো। তোমার অভিজ্ঞতা হয়তো আরেকজনকে সাহায্য করবে। ভালো থেকো, হিসাব করে চলো।